হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো এবং পরবর্তীতে এক্সাম দিবে তাদের জন্য মেজর পেপার 1-এর যে আলোচনার বিষয় রয়েছে আজকে, সেটা হলো সার্বভৌমত্বের একত্ববাদী এবং বহুত্ববাদী যে তত্ত্ব, তাদের মধ্যে আজকে আমরা পার্থক্যটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোনো কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা যে অ্যাপ রয়েছে, যেটা হলো টিস্টিকল এডুকেশন বলে, এই অ্যাপটাকেও তোমরা ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যে সার্বভৌমত্বের একত্ববাদ এবং বহুত্ববাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, তো সার্বভৌমিকতা প্রথমে দেখি কি আছে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলির মধ্যে সার্বভৌমিকতা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মধ্যে সার্বভৌমিকতা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে চারটি মূল উপাদান সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়, তাদের মধ্যে সার্বভৌমিকতা সব থেকে হলো গুরুত্বপূর্ণ। সার্বভৌমিকতা রাষ্ট্রের ব্যক্তিত্বের স্বরূপ, তাই সার্বভৌমিকতাই রাষ্ট্রকে বিশিষ্টতা দান করেছে। গেটেল মনে করেন যে সার্বভৌমিকত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি। আচ্ছা, সার্বভৌমিকতার অর্থকে কেন্দ্র করে সার্বভৌমিকতার অর্থকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। ঠিক আছে, যে সার্বভৌমিকতার অর্থ কি কি সেই নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিরোধ রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা মতবাদ রয়েছে। ল্যাটিন শব্দে সুপারনারাস এবং সোভরানো থেকেই ইংরেজি সোভারনিটি যে শব্দটা, এই শব্দটা এসেছে। তাই ল্যাটিন যে শব্দ দুটির অর্থ এবং সুপ্রিম অর্থাৎ প্রধান বা চূড়ান্ত, সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমিকতা বলতে বিশেষ এক ক্ষমতাকে বোঝানো হয়েছে। এই ক্ষমতা হলো চরম, চূড়ান্ত এবং নিরঙ্কুশ। এই ক্ষমতার অধিকারী হলো রাষ্ট্র। রাষ্ট্র এই ক্ষমতা বলে তার ভৌগোলিক এলাকার মধ্যে শেষ কথাটি বলে এবং চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, এই ক্ষমতা রাষ্ট্র প্রকাশ করে এবং তার যে ইচ্ছা বা ক্ষমতা সেটা কিন্তু রাষ্ট্র ভোগ করে। ঠিক আছে, আচ্ছা, রাষ্ট্রের ভিতরে বসবাসকারী সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান, রাষ্ট্রের ভিতরে বসবাসকারী সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে বাধ্য। ঠিক আছে, রাষ্ট্রের ভিতরে হচ্ছে সকল ব্যক্তি এবং যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সমস্তই কিন্তু রাষ্ট্রের নির্দেশ তাদেরকে মেনে চলতেই হবে। রাষ্ট্র তার আদেশকে বলবৎ করার জন্য প্রয়োজনে বল প্রয়োগও করতে পারে। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি রাষ্ট্রের আদর্শ যদি কোনো নির্দেশ মানতে অস্বীকার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র বল প্রয়োগও করতে পারে। রাষ্ট্র তার চরম ক্ষমতা বলে আইন প্রণয়ন করে এবং রাষ্ট্রের অধীন সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর তা বলবৎ করে। আইন প্রণয়ন এবং বলবৎ করার এই অবাধ অনিয়ন্ত্রিত ক্ষমতাই হলো রাষ্ট্রের সার্বভৌমিকতা। ফরাসি দার্শনিক বোদা সর্বপ্রথম সুস্পষ্টভাবে সার্বভৌমিকতার ধারণাকে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে সার্বভৌমিকতা হলো নাগরিক বা জনগণের উপর প্রযুক্ত আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা, যেই ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে সার্বভৌমিকতা বলা হয় এটাকেই।
আচ্ছা, সার্বভৌমিকতার যে একত্ববাদী এবং বহুত্ববাদী যে তত্ত্বের মধ্যে পার্থক্য সেটা হলো, দেখো। আচ্ছা, প্রথম যে সার্বভৌমিকতার যে প্রকৃতি এবং উৎস সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা দুটি প্রধান মতবাদ প্রচলিত করেছেন, একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব। এই দুটি তত্ত্বের মধ্যে মৌলিক পার্থক্যগুলি, প্রথম যেটা হলো সেটা হলো সার্বভৌমত্বের প্রতীক। একত্ববাদী তত্ত্ব সার্বভৌমত্বকে একক, অসীম এবং অবিভাজ্য এবং চূড়ান্ত ক্ষমতা হিসেবে দেখে। ঠিক আছে, যেই ক্ষমতাটা হবে একক, যেটাকে অবিভাজ্য বা ভাগ করা যায় না, এবং চূড়ান্ত ক্ষমতা হিসেবেই দেখা হয়। জন অস্টিনের মতে প্রবক্তারা মনে করেন যে এই ক্ষমতার কোনো ভাগ হতে পারে না। ঠিক আছে, যেই ক্ষমতাটা একত্ববাদ, এই ক্ষমতাটা কিন্তু একত্ববাদীদের মতে ক্ষমতা, সার্বভৌমত্বের যে ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু কখনোই ভাগ করা যাবে না বা ভাগ হতে পারবে না, এবং এটি রাষ্ট্রের মধ্যে একটি মাত্র কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত থাকবে। অন্যদিকে বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতাকে বিভাজ্য, সীমাবদ্ধ এবং শর্তাধীন ক্ষমতা হিসেবে দেখেন। এই তত্ত্ব মনে করে যে রাষ্ট্রের ক্ষমতা সমাজের অন্যান্য সংগঠনের দ্বারা সীমিত হয় বা সীমিত হওয়া প্রয়োজন। আচ্ছা, দ্বিতীয় হলো যে প্রধান প্রবক্তাগণ যে কথাগুলো বলেছেন এই তত্ত্ব হিসেবে, সেটা হলো যে একত্ববাদী তত্ত্বের প্রধান যে প্রবক্তা ছিলেন সেটা হলো জন অস্টিন। ঠিক আছে, যিনি আইনগত সার্বভৌমত্বের ধারণাটিকে চূড়ান্ত রূপ দেন। এছাড়া জ্যাবোদা এবং টমাস হবস এই মতের সমর্থক ছিলেন। এর বিপরীতে বহুত্ববাদী তত্ত্বের যে প্রধান সমর্থক হলেন H.J. ল্যাস্কি এবং আর্নেস্ট বার্কার, যারা আধুনিক সমাজে বিভিন্ন গোষ্ঠীর গুরুত্বকে তুলে ধরেছেন। আচ্ছা, 3 নম্বরে হলো ক্ষমতার উৎস এবং অবস্থান কি রয়েছে। যে একত্ববাদী মতে সার্বভৌম ক্ষমতা কেবল রাষ্ট্র বা আইন প্রণয়নকারী সংস্থা নামক একটি একক কর্তৃপক্ষের মধ্যে কেন্দ্রীভূত থাকে, কিন্তু বহুত্ববাদী তত্ত্বের যে মূল কথা সেটা হলো ক্ষমতা সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যেমন কি শ্রমিক সংঘ, ধর্মীয় গোষ্ঠী, তারপরে পরিবার এবং জনগণের মধ্যে কিন্তু ক্ষমতাটা কি হয়ে যায়, বন্টিত হয়ে যায়। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আইনের ধারণা হিসেবে, একত্ববাদীদের কাছে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। এই আদেশ বাধ্যতামূলক এবং এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, বাধ্যতামূলক এবং যার কোনো বিকল্প নেই, সেটাই হলো একত্ববাদীদের মতে সার্বভৌমত্ব। বহুত্ববাদীদের এই ধারণাকে প্রত্যাখ্যান করে বলে যে আইন কেবল রাষ্ট্রের আদেশ নয়, এটি মূলত সামাজিক রীতিনীতি, ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন। যেখানে বহুত্ববাদীরা কি বলে যে এই আইনটা বা এই সার্বভৌমত্ব কখনোই বাধ্যতামূলক না, এটা রাষ্ট্রের আদেশ নয় বা বাধ্যতামূলক নয়, এটা হলো কি সামাজিক রীতিনীতির মাধ্যমে বা ঐতিহ্য এবং জনমতের প্রতিফলনের মাধ্যমে সেটা এসেছে। অন্যান্য সংগঠনের যে প্রতি দৃষ্টিভঙ্গি, যেটা হলো একত্ববাদী তত্ত্ব মনে করে রাষ্ট্রের সীমার মধ্যে অন্যান্য সংগঠনগুলি রাষ্ট্রের অধীনস্থ এবং তাদের ক্ষমতা রাষ্ট্রই কর্তৃক প্রদত্ত হয়ে থাকে। অন্যদিকে বহুত্ববাদীদের মতে যে মূল দাবি হলো, সেই দাবিটা কি এই সংগঠনগুলি স্বশাসিত এবং রাষ্ট্রের মতোই তাদের নিজস্ব অস্তিত্ব এবং কর্তৃত্ব রয়েছে। তারপরে কি রাষ্ট্রের ভূমিকা, দেখো, একত্ববাদীগণ রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতার এবং সমাজের সমস্ত সংগঠনের নিয়ন্ত্রক হিসেবে দেখেন। সমস্ত ক্ষমতা এবং সংগঠনের নিয়ন্ত্রক হিসেবে একত্ববাদীরা সার্বভৌমত্বকে দেখে। বহুত্ববাদীরা মনে করেন যে রাষ্ট্র অন্যান্য সংগঠনের মধ্যে একটি মাত্র সংগঠন। অন্যান্য সংগঠনগুলো যেমন রয়েছে তেমনি রাষ্ট্র হলো একটা সংগঠন। এর প্রধান কাজ হলো শুধুমাত্র বিভিন্ন স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করা এবং সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা নয়, শুধুমাত্র রাষ্ট্রকে বিভিন্ন স্বার্থের মধ্যে যেন সমন্বয় সাধন করে থাকে। আচ্ছা, তারপরে রয়েছে কি আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থান।
একত্ববাদীদের তত্ত্ব সাধারণত আন্তর্জাতিক আইনকে বাধ্যতামূলক মনে করে না, কারণ রাষ্ট্র নিজের সার্বভৌমত্বের কারণে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। ঠিক আছে, রাষ্ট্র নিজের কখনোই অন্য কারো কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য নেই একত্ববাদীদের মতে। বহুত্ববাদী তত্ত্ব আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেয় এবং মনে করে যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য রাষ্ট্রের যে সার্বভৌমত্ব বহির্বিশ্বের ক্ষেত্রে সীমাবদ্ধ হওয়া প্রয়োজন। আচ্ছা, তারপরে রয়েছে মূল লক্ষ্য এবং গুরুত্ব কি রয়েছে দেখো, যে একত্ববাদী তত্ত্বের লক্ষ্য হলো রাষ্ট্রের একতা, স্থিতিশীলতা এবং চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এটাই হলো একত্ববাদী তত্ত্বের মেন হলো লক্ষ্য। এবং এর বিপরীতে বহুত্ববাদী তত্ত্ব জোর দেয় যে ব্যক্তি স্বাধীনতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রের যে বহুত্ববাদী রূপের উপর, যা আধুনিক গণতান্ত্রিক সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, পরিশেষে বলা যায় যে সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলেও এর প্রকৃতি নিয়ে একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্বের মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। রাষ্ট্র কিন্তু সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান, কিন্তু তা সত্ত্বেও একত্ববাদী এবং বহুত্ববাদীদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে। একত্ববাদী তত্ত্ব যেখানে রাষ্ট্রের একচ্ছত্র, অসীম এবং একক ক্ষমতার কথা বলে, সেখানে বহুত্ববাদী তত্ত্ব আধুনিক সমাজের জটিলতা, আন্তর্জাতিক আইন উত্থান এবং সমাজের বিভিন্ন সংগঠনের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের যে ক্ষমতা সেটাকে সীমাবদ্ধ এবং বিভাজ্য হিসেবে দেখে। ঠিক আছে, রাষ্ট্রের ক্ষমতাকে তারা সীমাবদ্ধ করতে এবং সেটা যেন বিভাজ্য হয় বা বিভাজিত হিসেবে তারা সেটাকে দেখে। আধুনিক গণতান্ত্রিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বহুত্ববাদ ধারণাটি বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, আধুনিক যে এখন সমাজে বহুত্ববাদী ধারণাটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য হয়েছে, কারণ এটি ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করে এবং নাগরিক যে স্বাধীনতার উপর জোর দেয়। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।